নমস্কার, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি শুভা গল্পের দ্বিতীয় পর্ব পাঠ করে শোনাবো। তবে তার আগেই আমি দৈনন্দিন যে কাজকর্ম করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আমি সকালের কাজকর্ম সেরে রান্নাবান্না করে স্কুল যাব। স্কুল থেকে ফিরেই আমি আজ ছেলে মেয়েকে দেখতে যাব, তাই কলকাতায় যাব। এটাই আমার আজ সারাদিনের রুটিন। আপনারা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখতে থাকুন আর আমি শুভা গল্পটা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। তাহলে চলুন গল্পটা চলিত ভাষায় পড়তে শুরু করি। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নাই। নিরলস তন্বী নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলেছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তার বাখারির বেড়া, আটচালা গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকা বাহিমাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজর পড়ে কি না জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সঙ্গে এক হয়ে যায়। সমুদ্রের তরঙ্গরাশির মতো বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে এসে ভেঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, এটাও বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি থেকে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যায়, গৃহস্থরা ঘুমায়, পাখিরা ডাকে না, খেয়া নৌকা বন্ধ থাকে, স্বজন সজ্জন সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করে, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। শুভার যে গুটি কত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়। গোয়ালের দুটি গাভী, তাদের নাম শর্বরী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পদশব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল। তার মর্ম তারা ভাষার অপেক্ষা সহজে বুঝত। শুভা কখন তাদের আদর করছে, কখন ভৎসনা করছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে দুই বাহুর দ্বারা শর্বরীর গ্রীবা বেষ্টন করে তার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার প্রতি নিরীক্ষণ করে তার গা চাটত। বালিকার দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়ালঘরে যেত। তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত, সেদিন সে অসময়ে তার এই মুখ বন্ধু দুটির কাছে আসত। তার সহিষ্ণুতা, পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত থেকে তারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝতে পারত এবং শুভার গা ঘেঁষে এসে অল্পে অল্পে তার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত। দাঁড়ান, গল্পটা কন্টিনিউ করার আগে অস্তগামী সূর্য যেটা আমি ট্রেনের জানালা থেকে দেখতে পাচ্ছি সেটা আপনাদের একটু দেখাই। দেখুন কত সুন্দর লাগছে। আমি মোটামুটি নৈহাটির কাছে চলে এসেছি এখন। চলুন গল্পটা আবার কন্টিনিউ করি।
এছাড়াও ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাদের সঙ্গে শুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না, যদিও তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত এবং শুভা তার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলিয়ে দিলে যে তার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করত। এখানেই শুভা গল্পের দ্বিতীয় পর্বটি শেষ হলো। পরের দিন তৃতীয় পর্বের গল্প আপনাদের শোনানোর চেষ্টা করব। রাত্রি হয়ে গেছে, মোটামুটি 7:30-8টা মতো বাজে। ফিরে এসে চপ মুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে চায়ের আয়োজন করা হয়েছে। এই চা এবং পাঁপড় মানে সেঁকা পাঁপড় আমার মেয়েই তৈরি করেছে, সেটা খেলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।